আওয়ামী লীগ নিষিদ্ধ করায় সবচেয়ে লাভবান হয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এখন হবে কি, সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষের কাছে এক ধরনের সিম্প্যাথি পাবে। বিপরীত দিকে এই দেশের মানুষের একটা চরিত্র আছে, তারা সবসময় দুর্বলের পক্ষে থাকে। সেই দিক দিয়েও আওয়ামী লীগ কিছু লাভবান হবে। আমি জানি না ওরা কি জবাব দিবেন যখন ওনাদের প্রশ্ন করা হবে এই কাজটা আপনারা করতে গেলেন কেন। চট করে বলে দিলেন কিন্তু আওয়ামী লীগ যতবার এসেছে ততবার আওয়ামী লীগ একটা করে আকাম প্রকাম করছে, বললেন ভালো কথা। আচ্ছা 96 আসার পর 96 থেকে 2001 এই সময়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই সময় তো আওয়ামী লীগই ছিল, জনগণের ভোটে আওয়ামী লীগ আসছে। 2001-এ জনগণ তারপর বিএনপি কে ভোট দিচ্ছে, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে। এখানে শুনেছি আচরণ কোনটা, এখানে ফ্যাসিবাদ আচরণ কোনটা? আমি এইটাই বলতে চেয়েছি যে আওয়ামী লীগ নামটাই কে যদি বলে যে এই নামটাই খারাপ, তাহলে তো আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় তো আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধ করছে বা এই দেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, ভুলে গেলেন? বললাম না আওয়ামী লীগ 72-এ কি করছে, 72-এ কি করছে এটা বলেন, কিন্তু এই আওয়ামী লীগ যে 71-এ কিছু করছে ভাই, এই আওয়ামী লীগ তো 70-এও কিছু করছে, ওইগুলো বিচার করতে হবে। তো এত আমার সুবিধা মতো আমি গ্রহণ করব, আমার সুবিধা মতো উদাহরণগুলি দিব আর সুবিধার বাইরের গুলি দিব না, এটা কিন্তু বৈষম্য হয়ে যায়। এই শাহবাগে আন্দোলনের সময় মাইকে শোনা যাচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত হয়ে গেছে ইতিমধ্যে, যে বলা হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এটি এই প্রসঙ্গে কি বলবেন? এই প্রসঙ্গটি দেখেন, আমরা যেটি দেখেছি যে এই যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, যেই আপনার হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে যে আন্দোলনটি যমুনাতে শুরু হয়েছে, সেখানে কিন্তু অনেক দলের পার্টিসিপেশন আছে। এখানে জামাতের যেমন পার্টিসিপেশন ছিল, এনসিপি থেকে শুরু করে অন্যান্য যত রাজনৈতিক দল আছে, ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে, সবারই এখানে পার্টিসিপেশন ছিল। এখন এই এত সংগঠনের এত দলের পার্টিসিপেশনের পরে যদি একটা স্পেসিফিক কোনো দল তাদের দলীয় স্লোগান দেয় বা তাদের দলীয় পতাকা উড়ায়, সেটি কিন্তু আসলে গোটা আন্দোলনকে কিন্তু আসলে ভেরিফাই করে দেন। আমরা বলছি যে দলগতভাবে যে বিচারের প্রক্রিয়া যেটি চলছে, এক্ষেত্রে জামাত তাদের 71-এ যেমন একটা ভূমিকা ছিল, সেই ভূমিকার জন্য তাদেরকে যেমন দায় স্বীকার করতে হবে এবং 71 ব্যাপারে তাদেরকে স্পষ্ট করতে হবে, এটির ব্যাপারে কিন্তু আমরা এখন একমত। তাহলে এখন আওয়ামী লীগ কি কিছু করবে? মানে তারাও তো একটা বড় দল, তাদের বড় বড় শক্তি পলাতক আছে, তাদের টাকা পয়সা আছে, তাদের কিছু লোকবলও আছে, মানে তারা এখন কিছু করবে কিনা, তাদের কোনো পরিকল্পনা ষড়যন্ত্র কিছু থাকবে কিনা? প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ, মরারে মারো কেন, বলে ও তো নড়ে চড়ে না, নড়ে চড়ে না তো মাইরে আরাম পাওয়া যায়। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে ওরকম। এখন আপনি বলেন 5ই আগস্টের পরে দেশে কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে? আমরা তো দেশে থাকি। আওয়ামী লীগের কোনো কমিটি কোনো মিটিং হয়েছে? আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কোনো মিটিং করতে পেরেছে? কোনো জনসভা করতে পেরেছে? কোনো সমাবেশ করতে পেরেছে? চোরাগুপ্তা 2-1টা মিছিল হয়েছে, এছাড়া কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে? নেই তো। যে পার্টি ভার্চুয়ালি নেই সেই পার্টিকে আপনি নিষিদ্ধ করে বাহাদুরি দেখাইতেই পারেন। এটা একটা বাহাদুরি দেখাইছেন আপনারা, কোনো সমস্যা নাই। কেন করছেন আমি এই পেছনে রাজনীতিটা একটু বলি। এনসিপির যে অবস্থাটা হয়েছে, এনসিপির জনপ্রিয়তা ধীরে ধীরে কিন্তু কমছে এবং খুব দ্রুত গতিতে কমছে। এই কমার মূল কারণটা হলো, সেটাও বলি কেন কমছে। এটা কমছে হলো ওনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছিল, সেই রাজনৈতিক বন্দোবস্তটা কি তারা কিন্তু তাদের জন্মের পর এ পর্যন্ত প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা কিন্তু বলতে পারে নাই। মানুষও জানে না তারা নতুন কি করতে চাচ্ছে। বিপরীত দিকে তাদের অনেক নেতার বিভিন্ন কর্মকাণ্ড এবং কথাবার্তায় মানুষের মধ্যে এক ধরনের, তাদের প্রতি এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে। যে কারণে এনসিপির গত 2টা প্রোগ্রামে, বৈশাখের প্রোগ্রাম এবং তারপরে এর আগে শুক্রবারের একটা প্রোগ্রাম, তাদের এখানে কিন্তু খুব একটা লোকজন হয়নি।
এই সময়ে তাদের একটা পপুলার ইস্যু দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে তারা আবার রাজনীতিতে নিজেদের একটা অবস্থান গড়তে পারে। সেই পপুলার ইস্যুটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ইস্যু। কিন্তু বাস্তবে এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় নাই। আর না, তারা আসতেও পারতো না, এখন আসতে পারতেছে না। কেন এখন কেন আওয়ামী লীগের লোকজন আসতে পারছে না? ওই কারণেই তারা নির্বাচনে আসতো না। এবং এখন তারা বলতে পারবে যে আমরা তো নাই, আমাদের তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অতএব আমরা আসতে পারলাম না। তাদের একটা অজুহাত তৈরি করে দিলেন আপনারা। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, জামিন দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এই যে তারপরে হচ্ছে নতুন করে করিডোর ইস্যু আসলো, সরকার জনগণের সাথে আলোচনা না করে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই যে করিডোরের মতো একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছিল, এই যে সরকারের যে পদে পদে যে ব্যর্থতাগুলো হচ্ছে, এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সরকারের কাছ থেকে এই ধরনের ব্যর্থতা কিংবা এই ধরনের কার্যক্রম, যে করিডোর দিয়ে দেওয়া, বিচারিক কার্যক্রম অগ্রগতি না দেখানো, জামিন দিয়ে দেওয়া, এগুলোর প্রতি যে কালেকটিভ যে মানুষের ক্ষোভ এক জায়গায় এসেছে, যখন আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে তখন এই সরকারের প্রতি যে কালেকটিভ ক্ষোভটা সেটা আসলে বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরিত থেকেই এই সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন এবং হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া এবং এই সরকারকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্যই কিন্তু এই বর্তমানে যে আন্দোলনটি চলছে, এটি আপনার প্রথম যেই সেই ব্যাখ্যাগুলো লাগবে না, ব্যাখ্যাগুলো আপনারা আদায় করতে পারলেন না যে যদি আসলে তো আব্দুল হামিদের দেশ ছাড়ার মধ্যে বেআইনি কিছু ছিল না, কিন্তু যদি যেতে না দেয়ার থাকে গেল কেন? তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন? রাষ্ট্রীয় প্রটোকলে গেলেন, ওই 3 পুলিশ সদস্যকে কেন শুধু শুধু বকরা বানানো হলো? এই ব্যাখ্যাগুলো মানে আমরাও বলছি যে এগুলো সরকারের স্পষ্ট ব্যর্থতা, যে কারণে এই জায়গা থেকে সরকারকে জবাবদিহিতার ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? মিরাজ মিয়া, ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? এই ক্ষেত্রে তো আমরা স্পেসিফিকলি আসলে কিছু বলতে পারবো না। আমরা তো আসলে জানি না এটা সরকারের ব্যর্থতা নাকি সম্পৃক্ততা, কারণ এই সরকার জানেন না, আসলে কি জানেন না ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? আমি তো আপনাকে প্রথমেই বলেছি, এই যে সরকারের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে, যারা এই নির্বাচনের এই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু আর সেই জনগণের উপদেষ্টা হিসেবে নাই। তারা অনেকেই দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে, যেমন করিডোরের বিষয় এসেছে, তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে বিদেশি প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছে। আমরা বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার হওয়ার কথা ছিল, এই সরকারের মধ্যে সেটি আমরা দেখতে পাইনি, যে কারণে জনগণের মধ্যে একটি কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সরকারের এই প্রশ্নগুলো তারা জারি রাখছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দলগতভাবে আমরাও এনসিপি থেকে বারবার বলেছি যে এই সরকার করিডোরের মতো যে ইস্যুটি, সেটি আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ছাড়া সেই করিডোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যদি আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা দেখেন, সেখানেও আমরা বলেছি যদি কোনো বৃহৎ, যেটা আসলে জনগণের এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে রিলেটেড, এই ধরনের কোনো বৈদেশিক চুক্তি যদি রাষ্ট্রকে করতে হয় বা সরকারকে করতে হয়, তাহলে তাকে পার্লামেন্টে এটি উঠাতে হবে এবং সেখানে পাস হওয়ার পরেই সরকার বৈদেশিক চুক্তি করতে পারে। তো যে কারণে আমরা বলছি এই করিডোর ইস্যুতে আমরা বলছি যে সরকার এটি একা সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জামাতের যে ইস্যুটি এসেছে, আপনি যদি আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের দিকে তাকান, আমরা কিন্তু শুরুতেই বলেছি জামাত 1971 সালে তাদের এক ধরনের ভূমিকা ছিল, সেই ভূমিকার ইস্যুতে তাদেরকে বর্তমানে সেটিকে আসলে তাদেরকে স্পষ্ট করতে হবে। 71 প্রশ্নে তাদেরকে স্পষ্ট করতে হবে এবং তারা সেটা ভুল স্বীকার তাদেরকে করতে হবে যে 71 তাদের একটি ভুল ছিল। এই জায়গা থেকে আমরা কিন্তু স্পষ্ট। তো আপনি তখন দ্বিচারিতার যে প্রশ্নটি এসেছিল, এই জায়গা থেকে আমরা শুরু থেকেই বলে আসছি যে জামাতকে 71 নিয়ে তাদেরকে স্পষ্ট করতে হবে। যে কারণে আমরা বলছি এই যে সরকারের যে ব্যর্থতা, একের পর এক যে ব্যর্থতা, তো সেখানে আমরা বলছি যে এই সরকারের বিরুদ্ধে জনগণের যে কালেকটিভ ক্ষোভ, সেটা আসলে বিস্ফোরিত হয়ে উঠেছে। এই উঠা থেকেই আসলে এই দাবিগুলো এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দলগতভাবে বিচার করা। এত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে, এত ব্যর্থতার কথা আপনারা বলছেন, তবু এই সরকারকেই কেন চান? কেন একটা নির্বাচন দিয়ে সরকারের বদল হবে না? এই সরকার তো আপনি বলছেন ব্যর্থতা দিচ্ছে, যে এই সরকার জনমত বিরোধী কাজ করছে। আমি এখানে এনসিপি প্রতিনিধিত্ব করছি। জাতীয় নাগরিক পার্টি কিন্তু কখনো বলে নাই যে এই নির্বাচনকে পিছাতে হবে। সরকার কিন্তু একদম স্পেসিফিকলি আরো প্রায় 3 থেকে 4 মাস আগে তারা স্পেসিফিক করে বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা কিন্তু এটি কখনো বিরোধিতা করিনি। আমরা বলছি যে নির্বাচন এর মধ্যেই হবে, কিন্তু এই নির্বাচন হওয়ার আগে সরকারকে কিছু বেসিক রাষ্ট্রের যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক যে সংস্কার, এই সংস্কারগুলো তাকে করে তারপরে এর মধ্যে নির্বাচনটা করতে হবে। আপনি দেখেন এই সরকার তো পারছে না, ব্যর্থতার কথা আপনারা বলছেন, তাহলে যারা পারবে তাদেরকে কেন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন না, বলছেন না কেন? মানে বিএনপি যেমনটা বলছে এখনই নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হোক,
তারা ক্ষমতায় যাবে বা যারা জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় যাবে, সেটি কেন হচ্ছে না? সেই জায়গা থেকে আপনি দেখেন যে জাতীয় ঐক্যমত যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে তারা এই যে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে, আপনার এই যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, নারী সংস্কার থেকে শুরু করে আপনার দুদক সংস্কার, সংবিধান সংস্কার, তারপরে লোকাল গভর্নমেন্ট সংস্কার, এই সবগুলো সংস্কারের মধ্যে যেগুলো একদম বেসিক সংস্কার, সেগুলো কিন্তু তারা একটি চার্টে একত্রিত করে যে টিক চিহ্ন আকারে সবগুলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, এবং সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেটি আবার তাদের যে মতামত সেটি জানিয়ে ঐক্যমত কমিশনকে দিয়েছে, এবং ঐক্যমত কমিশন কয়েক দফা দফা করে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বসছে। বসার পরে তারা আসলে সিদ্ধান্ত একত্রিত করছে বলে আমাদেরকে জানিয়েছে যে কোন কোন ইস্যুগুলোতে সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে, কোন ইস্যুতে আংশিক একমত হয়েছে, কোন ইস্যুগুলোতে রাজনৈতিক দ্বিমত পোষণ করেছে। তো যেই জায়গাগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে কিংবা আংশিক একমত হয়েছে, ওই সংস্কারগুলো তো তারা করতে পারবে। যেমন আমরা কিন্তু বলছি যে এই সরকারটি শুধু তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার ব্যর্থ হচ্ছে এই বলে আসলে সে কিন্তু একটি নির্বাচন দিয়ে চলে যেতে পারে না। একটি গণ-অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার, এই সরকার ১/১১ সরকার না, আবার এটি তত্ত্বাবধায়ক সরকার না। এই নির্বাচন দিয়ে চলে যেতে পারে না, ব্যর্থ থাকলে ব্যর্থতা নিয়েই কন্টিনিউ করতে হবে। মিরাজ ভাই, আমি একটু আজকের আরেকটু প্রসঙ্গে যাই। আপনারা আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে খুব ক্ষুব্ধ, খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সাথে সাথে আমরা দেখলাম সেলিনা হায়াৎ আইভী, তাকে গ্রেফতার করা হলো, মানে একটা ছেলে ভুলানো চকলেটের মতো। যেহেতু আব্দুল হামিদ চলে গেলেন, তাইলে সেলিনা হায়াৎ আইভীকে আমরা গ্রেফতার করে ফেলি। মিরাজ ভাই, আপনি কি শুনছেন? আপনি অবশ্য ফ্রিজ মনে হয় শুনছেন। জি, সেলিনা হায়াৎ আইভীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার একটা পরিচিতি আছে। তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, তিনি পুলিশের সামনে বললেন আমাকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে ওয়ারেন্ট দেখাতে পারেন নাই, মানে তাকে যে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? কেন আছে কি কিছু অবস্থান? সেলিনা হায়াৎ আইভীর যে গ্রেফতারটি, এটি আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমাদের যেহেতু এখন বর্তমানে একটা আন্দোলন চলছে, আমরা এটি একটি দলগতভাবে আমাদের যে প্রেস রিলিজ সেটি আমরা জানাবো। তবে আমরা যেটি বলতে চাই যে সেলিনা হায়াৎ আইভী তিনি যেহেতু আওয়ামী লীগের ছিলেন, এবং তার স্পষ্ট একটি ভিডিও আছে যে জুলাই গণ-অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জ, সেখানে তিনি শামীম ওসমান সহ এবং তিনি আসলে পুলিশকেও তারা থ্রেট দিচ্ছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে লাঠিপিটা করতে হবে, এরকম হুমকিও দিয়েছে, যেটি ভিডিওতে স্পষ্ট। যে কারণে আমরা আসলে সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারটি আমাদের পর্যবেক্ষণে আছে, এবং আমাদের দলগত সিদ্ধান্ত আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিংবা প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটি জানিয়ে দিই। কিন্তু আমরা চাই আওয়ামী লীগের যে বিচার সেটি দলগতভাবে বিচার। দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল ভাই যে দুটি উল্লেখ করেছেন, যে একটি হচ্ছে খালেদা জিয়ার ইস্যুকে ঢাকা কিংবা হচ্ছে করিডোরকে ধামাচাপা দেওয়া, এটি আসলে কোনো সাউন্ড আর্গুমেন্ট বলে আমি মনে করি না। কারণ হচ্ছে দেখেন, খালেদা জিয়া যখন তিনি বাংলাদেশে আসেন, তখন কিন্তু তাকে আপসের নেত্রী হিসেবে দলমত নির্বিশেষে কিন্তু সবাই এটিকে মেনে নিয়েছে, এবং এই ইস্যুটিকে আপনি আসলে ধামাচাপা দিতে পারেন। এটি হচ্ছে করিডোরের যে ইস্যুটি, করিডোর ইস্যু কিন্তু আমরা এখনো প্রশ্ন করে যাচ্ছি যে সরকার কিন্তু একাই সিদ্ধান্ত নিতে পারে না। তো করিডোরের ইস্যু বলেন, খালেদা জিয়ার ইস্যু বলেন, এগুলো আসলে খুব বেশি যৌক্তিক আর্গুমেন্ট বলে আমি মনে করছি না। দ্বিতীয়ত হচ্ছে জামাতের প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু সেই প্রশ্ন আমরা আবারও বলছি একটা ইস্যু আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা মানবিক করিডোর ইস্যুতে প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু সেই প্রশ্নটা তো আর এভাবে করছেন না যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য করছেন। মানে সেই প্রশ্নের গুরুত্ব, মাহাত্ম্য বা ওয়েট কত? ওই যে করিডোর নিষিদ্ধের, মানে করিডোর দেবার ব্যাপারে যে আপনারা প্রশ্ন করছেন, আপনি বলছিলেন, সেই প্রশ্নের ভার কত, গুরুত্ব কত, মাহাত্ম্য কত, আপনারা কতটা শক্তিশালী ভাবে প্রশ্নটা করছেন? সরকার কি সেটাকে আমলে নিচ্ছে, নামাতে পারছেন? সরকার হচ্ছে করিডোরের ব্যাপারে যখন এই ইস্যুটি সামনে আসে, তখন কিন্তু যখন বিএনপি থেকে একটা প্রেসার দেওয়া হয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ব্যতীত এটি নিতে পারে না, এবং এনসিপি থেকে বলি অন্যান্য রাজনৈতিক দল থেকেও যখন একটা প্রেসার ক্রিয়েট হয়েছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কিংবা জনগণের সাথে আলোচনা করতে পারে না, সরকার কিন্তু তখন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেস সচিব কিন্তু সেটি জানিয়ে দিয়েছেন যে কোন ব্যাপারে সরকারের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তো যে কারণে আমরা মনে করছি যে এই যে একটা সরকার থাকবে, তারা যে সিদ্ধান্তগুলো নিবে সেটা যদি জনগণের পক্ষে যায় জনগণ সাক্ষী জানাবে, যদি বিপক্ষে যায় জনগণ থেকে শুরু করে রাজনৈতিক সব দল সরকারের সেই কার্যক্রমকে তারা প্রশ্নবিদ্ধ করবে এবং সেটিকে
সেটি থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানাবে। এই কাজটি বর্তমানে হচ্ছে, যে কারণে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠিয়ে করিডোর ইস্যু ধামাচাপা এই ধরনের ঘটনা বাংলাদেশে এখনো ঘটেনি। এবং আওয়ামী লীগ ইস্যুর পাশাপাশি করিডোর ইস্যু এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে আপনি দেখেন যে এই দেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, সেটি হচ্ছে আপনার এই দেশকে দিল্লির গোলামি থেকে মুক্ত করা, দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা। এই জায়গায় আপনি দিল্লির দাসত্ব থেকে বের হয়ে পাকিস্তানের দাসত্বে চলে যাবেন, কিংবা আমেরিকার ওয়াশিংটনের কিংবা মস্কোর দাসত্বে চলে যাবেন, কোন ধরনের বৈদেশিক আধিপত্য এই দেশে থাকবে না। এটি ছিল জুলাইয়ের একটি অঙ্গীকার। যে কারণে আমরা বলছি আসলে করিডোর ইস্যু এটি আসলে ধামাচাপা দেওয়ার মতো ইস্যু না। এই ইস্যুটিতে আমরা দলগতভাবে আমরা সজাগ দৃষ্টি মিরাজ ভাই ধন্যবাদ। ধামাচাপাতে পারি ইস্যু না, কিন্তু এই ইস্যুতে অগ্রগতি হয়ে যাচ্ছে। এই যে যুক্তরাষ্ট্রের 4 জন এয়ারফোর্সের একটা বাহিনী, একটা টিম এসেছে, ঢাকায় ল্যান্ড করেছে, কার্গো নিয়ে আছে। কোথাও কোথাও বলা হচ্ছে অস্ত্র সহ এই কার্গোটা এসছে, সেটা রাখাইনে মিলিটারি অপারেশনের জন্য করা হচ্ছে। এরকম নিউজ আসছে, নিষিদ্ধ করে আওয়ামী লীগই সবচেয়ে লাভবান হলো বলবেন? ব্যাপারটি এরকমই নয়। ধরেন একজন মানুষ খুন করে সে দিল্লিতে পালিয়ে গিয়েছে, তাকে ওখানে পলাতক অবস্থায় থাকতে দাও, ব্যাপারটি কিন্তু এরকম না। সে খুন করে পালিয়ে গেলেও যে আওয়ামী লীগ তো এখন নিষ্ক্রিয় ভাবে পড়ে আছে, তাকে নিষিদ্ধ করে তার লাভ নাই। এই জায়গাটা থেকে ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি একজনকে খুন করে একটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়ে কিংবা নিষ্ক্রিয় থাকলেও আপনার যদি বিচারটি যদি দলগতভাবে না হয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। যে কারণে আমরা বলছি যদি বিচারটি হয়, তাহলে বাংলাদেশের যে নতুন প্রজন্মের কথা বলছি, আমরা যে নতুন জেনারেশন কথা বলছি, তাদের কাছে দৃষ্টান্তটি থাকবে যে যদি বাংলাদেশে কেউ গুম খুন ভোট চুরির মতো কার্যক্রম করে, যদি গণহত্যা চালায়, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে